রাজনীতিতে ক্ষমতা যত দ্রুত আসে অনেক সময় তার থেকেও দ্রুত চলেও যায়। আর ক্ষমতা চলে গেলে সব থেকে আগে বদলে যায় মানুষের ব্যবহার। যে দরজায় একসময় সকাল থেকে রাত পর্যন্ত গাড়ির লাইন পড়ে থাকতো, সেখানে ঢুকতে গেলে সাধারণ কর্মীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেই দরজায় একদিন হঠাৎ করে নির্জন হয়ে যায়। কলকাতার তথাকথিত তৃণমূল ভবন ঘিরে সাম্প্রতিক বিতর্ক যেন বাংলা রাজনীতির সেই চিরন্তন সত্যটাকেই আবারও সামনে ফিরিয়ে দিল। একসময় যে ভবনকে ঘিরে ছিল ক্ষমতার দাপট, রাজনৈতিক কৌশল, সাংবাদিক সম্মেলন, মন্ত্রী নেতাদের আনাগোনা, আজ সেই ভবনকেই নাকি 60 দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছেন মডার্ন ডেকোরেটর তথা বাড়ির মালিক মনতোষ সাহা ওরফে মন্টু সাহা। খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে, কারণ এটা শুধুমাত্র একটি ভাড়ার চুক্তি শেষ হওয়ার ঘটনা নয়, এটা বাংলার পাল্টে যাওয়া রাজনৈতিক আবহের একটা প্রতীকী ছবি। কলকাতার এওয়াইপি কানাল সাউথ রোড মেট্রোপলিটন সিএইচএম লিমিটেডের ওই ভবন একসময় কার্যত তৃণমূল কংগ্রেসের নতুন ক্ষমতার কেন্দ্র হিসাবে পরিচিত হয়ে উঠেছিল। তপসিয়ার পুরনো সদর দপ্তর ছেড়ে 2022 সালে অনেকটা জাঁকজমকের সঙ্গেই সেখানে উঠে আসে দল। তখন রাজ্যে শাসক দল হিসাবে তৃণমূল ছিল আত্মবিশ্বাসের একেবারে চূড়ায়। দলীয় বৈঠক, নির্বাচনী কৌশল, মিডিয়া ব্রিফিং সব কিছুই চলত এই নতুন তৃণমূল ভবন থেকে। সেই সময় অনেকে বলেছিলেন এটা শুধুমাত্র অফিস নয়, এটা বাংলার রাজনৈতিক শক্তির একটা নতুন প্রতীক। কিন্তু রাজনীতিতে প্রতীক খুব দ্রুত বদলে যায়। আজ সেই ভবন নিয়েই অনিশ্চয়তা। বাড়ির মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী 2 মাসের মধ্যে ভবন খালি করতে হবে। তার দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই বাড়িতে হামলার চেষ্টা হয়েছে, ফলে তিনি চান না ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংঘর্ষে তার সম্পত্তির ক্ষতি হোক। এই বক্তব্য শুধু একটা ব্যক্তিগত উদ্বেগ নয়, এটা বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটা প্রতিচ্ছবি। কারণ ক্ষমতার পালাবদলের পর বাংলায় এখন প্রত্যেকটা রাজনৈতিক প্রতীকই যেন নতুন করে মূল্যায়নের মুখে। একটা সময় ছিল যখন তৃণমূল ভবন মানেই ছিল রাজনৈতিক প্রভাবের কেন্দ্র। সেখানকার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারাটাও একটা কর্মীদের কাছে গর্বের ব্যাপার ছিল। দলীয় কর্মীরা মনে করতেন এটাই বাংলার সবথেকে শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি। আর এখান থেকেই ঠিক হয় প্রার্থী তালিকা, আন্দোলনের কর্মসূচি, প্রশাসনিক চাপের কৌশল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই শক্তি কোথায় গেল? রাজনীতির ইতিহাস বলে ক্ষমতা মানুষকে একটা ভ্রম দেয়, মনে হয় সবকিছুই স্থায়ী। বড় বড় অফিস, বিশাল মিছিল, প্রশাসনিক প্রভাব সব যেন চিরকাল থাকবে। কিন্তু ভোট বক্স অনেক সময় কয়েক ঘন্টার মধ্যে সেই অহংকারকে ভেঙে মাটিতে নামায়। বাংলায় এর আগেও আমরা সেই দৃশ্য দেখেছি। একসময় আলিমুদ্দিন স্ট্রিট ছিল অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। মনে হতো বামফ্রন্টকে কেউ হারাতে পারবে না। সারা বাংলায় তাদের সংগঠন, তাদের দাপট, তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল অটুট। কিন্তু একদিন সেই শক্তিরও পতন হয়েছে। আর আজ ইতিহাস যেন অন্য এক দলের সামনে সেই একই আয়না তুলে ধরছে। তৃণমূলের ক্ষেত্রেও কি সেটাই ঘটছে? সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরছে। কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় ঘাসফুল শিবিরকে রীতিমতো চাপে পড়তে দেখা যাচ্ছে। কোথাও দলীয় কার্যালয় দখলমুক্ত হচ্ছে, কোথাও প্রতীক সরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আবার পুরনো প্রভাব আর কাজ করছে না। সল্টলেক স্টেডিয়ামের গেট থেকে বিশ্ব বাংলা গেটে সরানো ঘটনা হোক, কিংবা 57 নম্বর ওয়ার্ডে দলীয় দপ্তর নিয়ে বিতর্ক, সবকিছুই যখন এখন বিরোধীদের হাতে রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তো একেবারে সরাসরি কটাক্ষ করে বলেছেন, এখন পার্টিটাই নেই, অফিসের আর কি প্রয়োজন রয়েছে। একবার শোনাই দিলীপ ঘোষের বক্তব্য। सीएमसी भवन को नोटिस दिया गया है मॉडर्न डेकोरेटर्स की तरफ से। किसी का ऑफिस लेके अभी तक पार्टी चल रही थी। पार्टी भी अस्थायी है, ऑफिस भी अस्थायी है। अभी पार्टी ही नहीं तो ऑफिस की क्या जरूरत है? এই মন্তব্য নিছক রাজনৈতিক বিদ্রুপ নয়, এর মধ্যে রয়েছে বাংলার বর্তমান ক্ষমতার একটা মনস্তত্ত্ব। কারণ বাংলা রাজনীতিতে এখন একটা স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যুগ বদলেছে। তবে এখানে একটা বড় প্রশ্নও আছে, গণতন্ত্রে কি কোনো দল ক্ষমতা হারালেই তার রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে যায়? নিশ্চয়ই নয়। কিন্তু বাংলা রাজনৈতিক সংস্কৃতিতে বহুদিন ধরেই একটা প্রবণতা দেখা যায়, ক্ষমতা বদল মানেই পুরনো প্রতীক ভেঙে ফেলা। কোন অফিস থাকবে, কোন পতাকা উড়বে, কোন দেওয়ালে কার ছবি থাকবে, সব কিছু নিয়েই শুরু হয় নতুন ক্ষমতার প্রদর্শন। এই সংস্কৃতি নতুন নয়, বাম আমলেও ছিল, তৃণমূল আমলেও ছিল, আজও রয়েছে। ফলে সাধারণ মানুষ এখন বুঝে গেছে বাংলায় রাজনৈতিক পালাবদল মানেই শুধু সরকার পরিবর্তন নয়, একটা গোটা সামাজিক ক্ষমতার কাঠামো বদলে যাওয়া। আর সেই কাঠামো বদলের অভিঘাত এখন গিয়ে পড়েছে তৃণমূল ভবনের দরজায়। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাড়ির মালিক মন্টু সাহার বক্তব্য। তিনি বলছেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই বাড়িতে হামলার চেষ্টা হচ্ছিল, ফলে তিনি চান না তার বাড়ি আর রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠুক।
আর এই কথার মধ্যে একটা ভয় লুকিয়ে রয়েছে, একটা আশঙ্কা যে ক্ষমতা পরিবর্তনের পর রাজনৈতিক সংঘর্ষ আরও বাড়তে পারে। এটাই বাংলার সবথেকে বড় দুর্ভাগ্য। কারণ গণতন্ত্রের নির্বাচন হওয়ার কথা উন্নয়নের প্রশ্নে, কিন্তু বাংলায় অনেক সময় নির্বাচন মানেই হয়ে দাঁড়ায় এলাকা দখলের যুদ্ধ। কোন ক্লাব কার, কোন অফিস কার, কোন বাজার কার নিয়ন্ত্রণে থাকবে, সেই লড়াই শুরু হয়ে যায় ভোট মিটতেই। ফলে রাজনৈতিক দলগুলোর সদর দপ্তরে শুধুমাত্র আর অফিস থাকে না, সেগুলো হয়ে ওঠে ক্ষমতার এক একটা প্রতীক। যার ক্ষমতার প্রতীক ভেঙে দেওয়া মানেই রাজনৈতিক বার্তা দেওয়া। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিষয়টিকে খুব একটা স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা হচ্ছে। কুণাল ঘোষ বলছেন, অফিসটি অস্থায়ীভাবে ভাড়া নেওয়া হয়েছিল, মালিক ফেরত চাইলে নেবেন। দলের পুরনো সদর দপ্তরের কাজ শেষের দিকে। একবার শোনাই কুণাল ঘোষের বক্তব্য। অস্থায়ী ছিল। তৃণমূল কংগ্রেসের মূল তৃণমূল ভবনটি নতুন করে যেহেতু তৈরি হচ্ছে, সেই জন্য অস্থায়ীভাবে এখানে একটি বাড়ি, সেটি তৃণমূল ভবন হিসেবে কাজ করছিল। এবার সেখানেই তৃণমূল ভবন এখনো রয়েছে। এবার আমাদের পার্টি নেতৃত্বের সঙ্গে সেই বাড়ির মালিকের কি কথা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয়। তৃণমূল কংগ্রেসের ভবন কার্যালয় ছিল, আছে, থাকবে। স্থায়ীটা তৈরি হয়ে এসছে, অস্থায়ী যেখানে হয়েছিল তো সেটা একেবারে সম্পূর্ণ পার্টির অভ্যন্তরীণ বিষয় এবং বাড়ির মালিকের সঙ্গে আমাদের পার্টি নেতৃত্বের পুরোদস্তুর যোগাযোগ আছে। রাজনৈতিকভাবে এটাই তো প্রত্যাশিত প্রতিক্রিয়া, কারণ কোনো দলই প্রকাশ্যে দুর্বলতা স্বীকার করতে চায় না। কিন্তু বাস্তব হলো, বাংলার মানুষ এখন ঘটনাগুলোকে অন্য চোখে দেখেছে। তারা দেখছে, যেই দল একসময় প্রশাসনের প্রত্যেকটা স্তরে প্রভাব বিস্তার করত, আজ সেই দলকে নিজেদের সদর দপ্তর নিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে। এটাই হচ্ছে রাজনীতির নির্মমতা। ক্ষমতা থাকলে সবাই কাছাকাছি থাকে, ব্যবসায়ী, সমাজকর্মী, সেলিব্রিটি, আমলা, আর সবাই সম্পর্ক রাখতে চায়। কিন্তু ক্ষমতা হারালেই সেই সম্পর্কগুলো দ্রুত ফিকে হয়ে যায়। তখন বোঝা যায় অনেক সম্পর্কই আদর্শের নয়, সুবিধার ওপর দাঁড়িয়েছিল। তৃণমূল ভবনের ঘটনা সেই বাস্তবতাকেই সামনে আনছে। একটা সময় ছিল যখন এই ভবনের সামনে সারাদিন সাংবাদিকদের ভিড় থাকতো। কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, কোন বৈঠকে কি সিদ্ধান্ত হলো, সবকিছু নিয়ে চর্চা হতো। সেই অফিস ছিল বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর আজ সেখানে ভবিষ্যৎ নিয়েই একটা অনিশ্চয়তা। এ যেন রাজনৈতিক উত্থান পতনের একটা জীবন্ত প্রতীক। আর এই ঘটনাকে ঘিরে আরও একটা বিষয় সামনে এসেছে, বাংলার রাজনৈতিক দলগুলোর স্থায়িত্ব নিয়ে ধারণা। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক দলের মধ্যেই একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে তারা অজেয়। আর এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অনেক সময় বাস্তববোধকে কেড়ে নেয়। দলীয় নেতৃত্ব মনে করতে শুরু করে মানুষ আর তাদের বিরুদ্ধে যাবেন না। ইতিহাস বলছে ঠিক তখনই পতনের শুরু হয়। বামফ্রন্টও একসময় একই ভুল করেছিল। দীর্ঘ 34 বছরের শাসনের পর তারা ভেবেছিল তাদের বিকল্প নেই, কিন্তু মানুষ শেষ পর্যন্ত পরিবর্তন এনেছিল। আজ তৃণমূলকেও সেই একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। মানুষ কি আবার পরিবর্তন চাইছে? যদি তাই হয়, তাহলে তৃণমূল ভবনের নোটিশ শুধুমাত্র ভাড়ার কাগজ নয়, এটা বাংলা রাজনৈতিক সময়ের একটা পরিবর্তনেরও সংকেত। সবথেকে মজার ব্যাপার হলো, রাজনৈতিক দলগুলোর অফিস অনেকটা মন্দিরের মতো হয়ে যায় কর্মীদের কাছে। সেখানে গিয়ে তারা শক্তি পায়, পরিচয় পায়, নিরাপত্তা পায়। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।